করি যারা আসতে ব্যর্থ হয়েছে তারাও যেন পরবর্তীতে দেখতে পারে আরকি সেটার জন্য। কি বলছে? রেকর্ডিং হচ্ছে এটা বলছে, তাই না? শুনতে পারছে সবাই? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার। তার মানে রেকর্ডিং শুরু হয়েছে। স্যার আপনি হোমওয়ার্ক গুলো চেক করবেন? হোমওয়ার্ক গুলা আমরা আগামীকাল চেক করবো ইনশাআল্লাহ। তোমাদের আজকে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু আহ, ষষ্ঠ অধ্যায়টা আমরা শেষ করলাম। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কিসের স্ক্রিন বলো? স্যার মোবাইলের। মোবাইল। মোবাইলের স্ক্রিন। হ্যাঁ। আচ্ছা, তোমরা এই নোটগুলো কি পেয়েছো? দেখো, নোটে তোমার হচ্ছে মাত্র কয়টা পেজ? খুবই কম পেজ, মানে তোমাদের পড়া কিন্তু আজকে অনেক কম। ঠিক আছে? এবং অল্প পড়লেই কিন্তু হয়ে যাবে। তুমি প্রথমে মেন বইটা পড়বা ভালো করে। মেন বইটা পড়ার পরে যদি এক নজরে এইটা দেখে নাও, তাহলে কিন্তু আর কোনো কিছু বাকি থাকে না। ঠিক আছে? এই অধ্যায়টা খুবই সহজ, খুবই ছোট, এই জন্য ভাবলাম যে চলো আমরা দেখে নেওয়া যাক, এটাই আর কি। আহ, তো দেখো, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। জনসংখ্যার সাথে উন্নয়নের কি সম্পর্ক? তোমার আহ, একটা কথা চিন্তা করো যে একটা দেশে মনে করো যে জনসংখ্যা অনেক বেশি, তাহলে কি সেই দেশের রিসোর্সেস বেশি লাগবে না বলো? রিসোর্সেস বলতে কি, যেমন তোমার খাবার, বাসস্থান, তারপর হচ্ছে বস্ত্র, মানে যে কোনো কিছু প্রোডাক্টের চাহিদা বেশি হবে না বলো? জি স্যার। হ্যাঁ। তো বাংলাদেশে কিন্তু একটা ঘন বসতি এলাকা। ঘন বসতি মানে বুঝো? তার মানে বাংলাদেশে তোমার অনেক আহ, লোকজন থাকে, মানে অন্যান্য দেশের তুলনায় জন অনেক বেশি। বেশি। হ্যাঁ, তোমার হচ্ছে আম, পরিমাণের উপর ডিপেন্ড না, এটা আসলে ঘনত্বের উপর ডিপেন্ড করে। ঘনত্ব মানে বোঝো? তার মানে একক আয়তনে যতটুকু পদার্থ থাকে ওইটাকে ঘনত্ব বলে। আমরা বলছিলাম না ঘনত্বের সংজ্ঞা? তো এই এইটা কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে ঠিক এরকম ঘনত্বের মতো করে কিন্তু পরিমাপ করা হয়। হ্যাঁ, জনসংখ্যার ক্ষেত্রেও এরকম ঘনত্বের মতো পরিমাপ করা হয়, এরকম যে তোমার প্রত্যেক বর্গ কিলোমিটারের মধ্যে কতজন লোক বাস করে। বুঝতে পারছো? কারণ এইটা কেন এরকম করে মাপা হয়, কেউ কি বলতে পারবা? জনসংখ্যার ঘনত্ব বোঝার জন্য। ঘনত্ব বোঝার জন্য। আচ্ছা, আর আর কারোর কোনো মতবাদ আছে বলো তো, যে এইটা আসলে কেন এরকম করে নেওয়া হয়? মানে আমরা তো চাইলে পুরো দেশের মানে পুরো দেশের তোমার জনসংখ্যা হিসাব করতে পারতাম, কিন্তু পুরো দেশের জনসংখ্যা একসাথে হিসাব না করে আমরা কেন তোমার হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এটা থেকে হিসাব করি? কেউ কি বলতে পারবা? আসসালামু আলাইকুম স্যার। ওর জন্য। ওয়ালাইকুম আসসালাম তাসনিয়া। হ্যাঁ, সেজন্য একটা ধারণা নেওয়ার জন্য। একটা ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে এটা। আর কেউ? মাথা খাটাও তো সবাই। স্যার কোশ্চেনটা কি বলেছেন? হ্যাঁ, কোশ্চেনটা এটা যে আমরা তো চাইলে পুরো বাংলাদেশ, পুরো দেশের কোন একটা পুরো দেশের টোটাল জনসংখ্যার নিয়ে তুলনা করতে পারতাম, কিন্তু আমরা টোটাল জনসংখ্যা নিয়ে তুলনা না করে কেন প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এইটার হিসাব করি কেন? তোমরা সবাই ঠিকই আছো, ঠিকই বলেছো, তারপরও আহ আমি আরেকটা শুনতে চাচ্ছি। বলো তো চিন্তা ভাবনা করে। আচ্ছা, তাহলে আমি বলি। তোমার প্রত্যেকটা দেশের সাইজ কিন্তু এক না, তাই না বলো? প্রত্যেকটা দেশের এরিয়া এক এক না। নাকি? হ্যাঁ, এক না। তো এক এক দেশের এরিয়া কিন্তু এক এক রকম। এজন্য তোমার যে দেশের এরিয়া যত বেশি, সে দেশের জনসংখ্যা তত বেশি হওয়ার কথা না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। কিন্তু আহ, এই কারণে তোমার হচ্ছে কিছু কিছু দেশের জনসংখ্যা তার এরিয়ার তুলনায় কম নাকি তার এরিয়ার তুলনায় বেশি, এইটা ধারণা পাওয়ার জন্যই আমরা এটা হিসাব করি যে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে। বুঝতে পারছো? আহ যেমন তোমার হচ্ছে এখানে তোমার বইতে দেখো তো, দশম অধ্যায় সবাই বের করো। সবাই বই বের করো, বই বের করে ডান লেখো যে বই বের করছো। ঠিক আছে? আমাদের এখানে কুইক রিভিশন নোটটা থাক, আর তোমরা সবাই নিজেদের বইটা বের করো।
আর এখানে তোমাদের হচ্ছে এইটাই হচ্ছে হিসাব রাখতে হবে, ঠিক আছে? তোমাদের এটা হিসাব রাখতে হবে যে প্রত্যেক বর্গ কিলোমিটার কোন দেশে কতজন লোক বাস করে, বুঝতে পারছো? আর এখানে যে ইনফরমেশন গুলো আছে না, এগুলো তোমাদের বইয়ে কিন্তু দাগিয়ে নিতে হবে। তাহলে সবাই বই বের করো। বই বের করে দেখো যে যুক্তরাষ্ট্রকে আমরা আর কি নামে চিনি বলো? ইউকে। এই আমেরিকা, যুক্ত ইউএসএ, যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ইউএসএ, আমেরিকা, তাই তো, ইউনাইটেড স্টেটস সরি অফ স্যার। আমেরিকা, আমেরিকা। আর যুক্তরাজ্য বললে না, ইউকে মানে কি? ইউকে মানে ইউনাইটেড কি বলো কিংডম, তো? ইউনাইটেড ইউনাইটেড কিংডম, রাজ্য। কিংডম। হ্যাঁ, মানে যুক্ত লন্ডন, যুক্তরাজ্য। যুক্তরাজ্য, হ্যাঁ, যুক্তরাজ্য। আচ্ছা, তাহলে যুক্তরাষ্ট্রে দেখো মাত্র কতজন প্রত্যেক বর্গ কিলোমিটার, মাত্র কতজন দেখো তো? 36। 36 জন। 36, হ্যাঁ। আর হচ্ছে তোমার বাংলাদেশে কতজন দেখো তো? বাংলাদেশে কতজন দেখো তো? 1171। তাহলে কত পার্থক্য! তোমার দশকের স্থানের ঘরও যদি দেখো, তাও কিন্তু বাংলাদেশ অনেক বেশি। এখন তোমরা একটা কথার উত্তর দাও, একটা প্রশ্নের উত্তর দাও তো সবাই, যে তোমার হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটারে লোক সংখ্যা বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো, বলো তো? কম হওয়া ভালো, কম ভালো, হওয়া ভালো। সবাই কি একমত? সবাই কি একমত যে কম হওয়া ভালো? জি জি, স্যার। জি স্যার। বাহ, মানুষ বাহ। কম, দূষণ কম। আচ্ছা, সবাই বাংলাদেশে যেহেতু, স্যার ওভার পপুলেটেড হয়ে যাবে। হ্যাঁ, ওভার পপুলেটেড হয়ে যাবে। আচ্ছা, সবাই তো বলছো যে কম হওয়া ভালো, তাহলে কেন কম হওয়া ভালো? এইটাও সবাই এক একজন এক একটা বলো দেখি। কারণ ওভার পপুলেশনের জন্য হ্যাঁ, পপুলেশন ওভার বেড়ে যায়। পপুলেটেড হয়ে যাবে, রাইট। চাহিদা কম থাকবে। চাহিদা মানে কম মানুষ হলে চাহিদা কম থাকবে, তাই তো? জি, আচ্ছা, আর বলো বলো, সবাই বলো। জনসংখ্যা যত কম হবে, গাড়ি ঘোড়া তত কম হবে, তাহলে ইয়েস, সেই বাহ, শহরের সুন্দর। দূষণটাও তত কম হবে। খাদ্য দূষণটাও কম হবে, এটা সুন্দর কথা বলছো। হবে, হুম হুম যানজট দূষণ ইত্যাদি হুম ইত্যাদি হুম হুম। ক্ষেত্রে ইয়েস, গাছও তো মানে কাটতে হবে না। একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় আর সেখানে বাহ, বেকারত্ব বাড়ে। বাহ। এই তো দেখো, তোমরা যে বললে, তোমাদের আলোচনার থেকেই কিন্তু অনেক কিছু আমরা শিখে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে অনেক দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যাবে যদি প্রত্যেক বর্গ কিলোমিটারে লোক সংখ্যা কম থাকে। এখন শুধু লোক সংখ্যা কম আহ, বলে তো আমরা একটা টপিক আলোচনা করলাম যে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে। এখন শুধু এইটা ব্যাপার না, ব্যাপার কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে আহ মানে টোটাল যে আয়, ঠিক আছে? তোমরা বাংলাদেশের অর্থনীতি পড়ছো না? কত জি, অধ্যায় জানো, জি চতুর্থ স্যার। না পঞ্চম? চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়, হ্যাঁ, চ্যাপ্টার 4। চতুর্থ অধ্যায়, হ্যাঁ। তো ওখানে তোমরা টোটাল আয় নিয়ে পড়ছো না, যে পুরো বাংলাদেশের মধ্যে টোটাল যে আয়টা সেটা পড়ছো না? জিডিপি, হ্যাঁ, গ্রস ডোমেস্টিক জিএনপি, প্রোডাক্ট। হুম হুম হুম। গ্রোথ ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এখানে মাথা পিছু মানে হচ্ছে কি জানো? মাথা পিছু বলতে কি বোঝো? পার হেড, প্রতি পার হেড, মাথায়, জি, প্রতি ব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম, জি, এই তো। জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। মানে মোট জনসংখ্যা, হ্যাঁ, আই ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, তাই তো? এই তো, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। যাক, আলহামদুলিল্লাহ। তো আহ, সামিহা কি বললে? আহ, আরেকজন বলো, মাথা পিছু বলতে কি বোঝায়? প্রতিজন। হুম, জন প্রতি, তাই তো, জন প্রতি কত, প্রতিজনের এটাই এটাই জি হচ্ছে, হ্যাঁ, প্রতিজন ইনকাম। তার মানে তোমার হচ্ছে টোটাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল জনসংখ্যা। তার মানে, জনসংখ্যা। হ্যাঁ, তার মানে একজনে কত ইনকাম করে। কিন্তু আচ্ছা, এইটা কি আহ, মনে হয় তোমাদের কাছে লজিক্যাল? কারণ কি জানো, তোমার হচ্ছে বাংলাদেশে অধিকাংশ তো সব গরিব, তাই না? অধিকাংশ লোকই তো জি সব স্যার। গরিব। আর যারা মনে করো, হ্যাঁ, যারা ইনকাম করে মনে করো তারা প্রচুর ইনকাম করে, আর যারা ইনকাম করতে পারে না মনে করো একদম ইনকামই করতে পারে না, তাই না? জি স্যার। কিছুই করতে পারে না। হ্যাঁ,
তারা কিন্তু খুবই অল্প ইনকাম করে। তাহলে এভাবে তুলনা করে কি পারা যাবে বলো? এমনি তুলনা করে পারা যাবে? পারা কিন্তু জি না স্যার। হ্যাঁ, তবে একটা জিনিস বোঝা যাবে, মানে অন্য কান্ট্রির সাথে যখন তুমি তুলনা করবা, অন্য দেশের মানুষের সাথে যখন তুমি তুলনা করবা, তখন কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে। ঠিক আছে? এটা যদিও মানে এভাবে একটা দেশের জন্য লজিক্যাল না, কিন্তু তুমি যখন অন্যান্য দেশের সাথে তুমি যখন তুলনা করবা, তখন কিন্তু একটা ভালো ধারণা পাওয়া যাবে, তাই না? বুঝা গেছে যে মাথাপিছু আয়টা কেন জি। দরকার? হ্যাঁ, জি। ওকে। তো তোমরা হচ্ছে দুইটা জিনিস দেখলে, একটা হচ্ছে প্রত্যেক বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সেইটা কেন হিসেব করতে হয়, তারপরে সেটা কম থাকলে কি হয়, বেশি থাকলে কি হয়, তোমরা নিজেরাই সব উত্তর দিয়েছো। আর বলো এবার, মাথাপিছু আয় যদি বেশি হয় তাহলে ওই দেশের আহ তোমার হচ্ছে টোটাল জিডিপিটাও বা টোটাল যে উন্নয়ন বা উন্নতি বা উন্নয়নশীলতার যে সূচক, সেটাও কি হবে? বাড়বে। আরো বাড়বে। হ্যাঁ, সেটাও কিন্তু বেশি হবে অন্য দেশের তুলনায়, মানে আমরা যদি তুলনামূলক ভাবে হিসাব করি। এখন মনে করো যে একটা দেশের জনসংখ্যা অনেক বেশি, তার ইনকামও অনেক বেশি, তাই তার তাহলে দুইটাই কিন্তু মানে ভাগাভাগি হয়ে আলটিমেটলি ইয়েই হয়ে যাবে, তাই না? কমই হয়ে যাবে। কিন্তু যদি মনে করো যে একটার তোমার হচ্ছে ইনকাম কম, আবার লোক সংখ্যাও তার থেকে আরো অনেক কম, কিন্তু তাদের মাথাপিছু আয়টা আবার কি হয়ে যাবে বলো তো? বেশি। বেড়ে যাবে। হ্যাঁ, টোটাল ইনকাম কম থাকা সত্ত্বেও কিন্তু তাদের মাথাপিছু আয়টা কি হতে পারে? বেড়ে যাবে। বাড়তে পারে। জাস্ট বিকজ কি জনসংখ্যা কম। কম হওয়ার কারণে হ্যাঁ, জনসংখ্যা কম। জাস্ট এভাবে একটু ভেবে দেখবা, ঠিক আছে? এভাবে একটু ভেবে দেখবা, অনেক কিছু কিন্তু বুঝতে পারবা। এই যে দুইটা বিষয় নিয়ে, যে প্রত্যেক বর্গ কিলোমিটারের জনসংখ্যা আর হচ্ছে মাথাপিছু আয়, এই দুইটা নিয়ে একটু এভাবে ভেবে দেখবা। আচ্ছা, তাহলে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় কত বলো তো? ৮১,৪৯৫ মার্কিন ডলার। হ্যাঁ, ৮১,৬৯৫ মার্কিন ডলার, কত তাই না? কিন্তু বাংলাদেশের কত বলো তো? ২,৭৮৮। ২,৭84। চুরাশি। চুরাশি। মাত্র ২,৭84। আচ্ছা, এখানে তোমার কি মনে হয় না যে দেখো, তোমার যুক্তরাষ্ট্রে মাত্র ৩৬ জন, সেখানে বাংলাদেশে কত, ১১৭১ জন, তাই না? সেই ক্ষেত্রে এরকম মাথাপিছু আয় হওয়াটাই স্বাভাবিক না বলো? তার মানে কি আমাদের দেশে দরিদ্রের সংখ্যা বেশি, নাকি তোমার হচ্ছে আহ, ব- তোমার কি রিস বা ধনীদের সংখ্যা বেশি? দরিদ্র দরিদ্রের সংখ্যা কিন্তু বেশি। দরিদ্রের হ্যাঁ, সংখ্যা। তাহলে মাথাপিছু আয় দিয়ে তোমরা কি তুলনা করতে পারবা এক দেশের সাথে? আর এক দেশের মানুষের জীবনযাত্রার মানের আহ, কথা বোঝা যাবে। কোন দেশে দরিদ্র সংখ্যা বেশি, কোন দেশে ধনী সংখ্যা বেশি, এইটা বোঝা যাবে। বোঝা গেল? ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। জনসংখ্যা জনসংখ্যা নীতি কাকে বলে? সাধারণভাবে একটি দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার যে দিক নির্দেশনা, তাকেই জনসংখ্যা নীতি বলে। তার মানে একটা জনসংখ্যাতে আমরা জনসংখ্যার জন্য আমরা কি কি করব, মানে জনসংখ্যার জন্য বলতে মানে টোটাল পিপুল বা টোটাল পপুলেশনের জন্য আমরা কি কি করব, সেগুলা কিন্তু আমাদের এখানে আলোচিত হয়। যেমন মনে করো যে তোমার টোটাল যে হেলথ কেয়ার, হেলথ সার্ভিস জনসংখ্যাকে দিতে হবে। তারপরে হচ্ছে স্বাস্থ্য ও এ- পরিবার এক কল্যাণ কথা, হ্যাঁ, হ্যাঁ, সেবা। পরিবার কল্যাণ, স্বাস্থ্য, এই সব একই কথা। আমি এই দুই লাইনে কিন্তু সব বলে দিলাম। তো অনেক সময় দেখা যায় যে জন্মের সময় তোমার হচ্ছে আহ, কি হয় যে অনেক মা বা শিশু মারা যায়, তাই না? তো যাতে এই যে মাতৃ এবং শিশু মৃত্যু হার কমানো যায়, সে ব্যবস্থাটা করা, এরকম। আর হচ্ছে দরিদ্র জন জনগোষ্ঠী কিন্তু তাদের যথার্থ পুষ্টি বা স্বাস্থ্য সেবা এগুলা কিন্তু আহ নিতে পারে না, তাই না? তো তাদেরকে একটা ব্যবস্থা করা। তার মানে জনসংখ্যার জন্য বা জনগণের জন্য যে পরিকল্পনাটা হয়, সেটাই কি জনসংখ্যা নীতি, তাই না? আচ্ছা, তো বর্তমানে যে ঠিক। স্লোগান কি, সেটা হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাই তো?
আর ভবিষ্যতে কি হবে বলো তো, একটি না মানে না হলেই ভালো হয়। ঠিক আছে, হয়তো ভবিষ্যতে এটা হতেও পারে। জনসংখ্যা তাহলে দিবস, মানুষের ইভলিউশন জনসংখ্যা কেমন দিবস চলবে? কবে? জনসংখ্যা দিবস কবে? 2রা বলো ফেব্রুয়ারি। বলো। 2রা ফেব্রুয়ারি। হ্যাঁ। আচ্ছা, তো এই যে সমস্যা, কতগুলো সমস্যা, সমস্যা সমাধানের জন্য কি কি করতে হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণে কি সরকারি এবং বেসরকারি উদ্যোগ নিতে হবে। সরকারি বা বেসরকারি উদ্যোগ নিতে হবে। সরকারি হোক বেসরকারি হোক, মানে এনজিও, তাই তো? এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু নিতে হবে। তো কি করতে হবে? নারী শিক্ষা প্রসার করতে হবে। এখন সরকার কি বলছে? যে নারীদের কি একদম শেষ পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দেওয়ার কথা বলছে, তাই তো? তো এভাবে তাহলে তো কিন্তু তাহলে কি হবে? বলো তাহলে কি হতে পারে? তাহলে ভালো হবে। অনেক ফেসিলিটিস, আর কিছুই না। আহ, আচ্ছা, নো কমেন্ট, আমি কোনো কমেন্ট করলাম না। নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। তারপরে কি? চিকিৎসা ও পরিবার কল্যাণ, তাই না? পরিবার কল্যাণ এবং চিকিৎসা, তার মানে একটা পরিবারের যে যথেষ্ট পরিমাণ পুষ্টি পাচ্ছে কিনা, বা স্বাস্থ্য ভালো থাকছে কিনা। হ্যাঁ। আচ্ছা, বিবাহ রেজিস্ট্রেশন, আচ্ছা কাজী অফিসে বিয়ের উপরে জোরদার করা হবে। তার মানে বিয়ে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ঘরোয়া ভাবে হয়ে যায়, তাই না? কিন্তু কাজী ভাবে করলে এটার একটা হিসাব বা নিয়ম কানুনের মধ্যে থাকে। আচ্ছা, নারীর ক্ষমতায়ন এবং আয় বৃদ্ধিমূলক ক্ষমতায়ন, হ্যাঁ। তার মানে আহ স্বাবলম্বী হওয়ার কথা বলা হচ্ছে নারীদেরকে। আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি কত সালে পুরস্কার লাভ পায় বাংলাদেশ? শিশু মৃত্যু হ্রাসের জন্য, তাই না? কত সালে বলো? কত সালে? 2010। 2010 সালে, হ্যাঁ। তোমাদের এখানে কিন্তু সরাসরি রয়েছে। আচ্ছা, তারপরে দেখো বেসরকারি বিভিন্ন উদ্যোগ কিন্তু হতে পারে, যেমন কি কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা, তারপর হচ্ছে 2 সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন, বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ, তারপরে হচ্ছে বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। তার মানে যেন ছোট বয়সে, কম বয়সে যেন বিয়ে না হয়। যেমন তোমার 10-11 বছর বয়স, 12-13 বছরের যেন বিয়ে না হয়। হলে তোমার হচ্ছে মা এবং শিশুর মৃত্যুর কিন্তু ঝুঁকি থাকে। হ্যাঁ? তো এজন্য। তারপর প্রশিক্ষণ কর্মসূচি মানে হচ্ছে আ তোমার যে শিশু বা মাতৃ কল্যাণের জন্য টিকা দেয়া ইত্যাদি এগুলোর জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেয়া। আচ্ছা, সচেতনতা কর্মসূচি, তারপর ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। আচ্ছা, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, এটা ইম্পোর্টেন্ট দেখো। এটা ইম্পোর্টেন্ট, এইটা নিয়ে আমরা আলোচনা করা যাক। জনসংখ্যার সাথে জনসম্পদ এর সম্পর্ক কি? জনসম্পদ, জনসম্পদ মানে কি বলতো? তোমরা কিন্তু এটা মানুষদের সম্পদ, যারা দেশের উপকারে আসছেন, ইয়েস, যারা দেশের উপকারে আসছে, যারা অর্থনীতিতে দেশের অবদান রাখেন। অর্থনীতিতে অবদান রাখছে, রাইট, যারা দেশের উপকারে আসছে এবং যারা অর্থনীতিতে অবদান রাখছে, গুড। তো আহ, আসলে যারা মনে করে যে দেশের কোনো উপকারে আসছে না, অর্থনীতিতে কোনো উপকারে লাগছে না, কোনো কিছুই করছে না, তারা এক প্রকার দেশের বোঝা নাকি? কারণ যেহেতু হিউজ পরিমাণ পপুলেশন, এত পরিমাণ পপুলেশনের মধ্যে তারা বোঝা দেশের, স্যার তাই না? এটা কোন চ্যাপ্টার পড়াচ্ছে? এটা এটা হচ্ছে আমরা ঠিক এক্সাক্ট তার আগের অধ্যায়টা পড়াচ্ছি, অর্থাৎ কত অধ্যায় বলো তো? 10ম 10। অধ্যায় না? হ্যাঁ, Tenth এটা হচ্ছে 10ম অধ্যায়, 10 চ্যাপ্টার। আচ্ছা, তাহলে দেখো জনসংখ্যার জনসম্পদের রূপান্তর, এই বিষয়টা তোমরা একটু খুব গুরুত্ব সহকারে পড়বা। আহ, তোমার হচ্ছে যদি প্রত্যেকটা মানুষকে, একটা দেশের জনগণের প্রত্যেকটা মানুষকে প্রপার ভাবে এডুকেট করা যায়, শিক্ষিত করা যায়, তারপর কারিগরি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করা যায়। আগামী বছর থেকে কি শোনা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে কি থাকবে? কারিগরি শিক্ষা থাকবে, তাই না? থার্ড ল্যাঙ্গুয়েজও নাকি থাকবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পারছে না। আমাদের হ্যাঁ, চারুকলা আছে, কৃষিও সেকেন্ড আছে, ল্যাঙ্গুয়েজ পারে না, ওরা কাগজবিদ্যাও হচ্ছে আছে, এগুলো থার্ড তো করায় না। ল্যাঙ্গুয়েজ। গার্হস্থ্যবিদ্যা তুমি কেন পড়বা?
আচ্ছা সেটাই, গার্হস্থ্য বিজ্ঞান স্বাস্থ্য আছে, কৃষি শিক্ষা তো গার্হস্থ্য একই। বিজ্ঞান তো কৃষি আছে, গার্হস্থ্য এগুলো বিজ্ঞান তো তো পড়ানো মেয়েরা হয় না। পড়বে। এই কৃষি পড়ায় না? না, কি বলো? এই কৃষি কি কারোরই পড়ায় না? এখানে যারা আছে কাদের জি পড়ায় স্যার, বলো তো? কৃষি শিক্ষা হয় না সেটা আমাদের স্যার। লাস্ট ইয়ার ছিল, আমাদের হয় না। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আগে হতো, এখন হয় না। হ্যাঁ, হয় হয়। এই সাবজেক্টের মার্কস বলো তো। যোগ হয় না, সে কারণে টিচার পড়ান না। আচ্ছা। আর আমাদের টিচার শুধু অ্যাসাইনমেন্ট করতে দেন, মানে হুম। অ্যাসাইনমেন্ট নিয়ে 50-50 জমা দিবে। বুঝছো? আমাদের অ্যাসাইনমেন্টে 50 যে জমা দিবে না, আমাদের আচ্ছা, যে সবাই জমা দিবে না তার ফিজিক্যাল জিরো। শারীরিক শিক্ষা দেয়? আমাদের শুধু ইউজ করে যে স্কুলে যদি কোনো গাছ লাগাতে হয় তখন বলে যে ব্যবহারিক। হুম। ও, আমাদের টাইমে কিন্তু এই সবগুলা হতো, বুঝছো? প্রত্যেকটা সাবজেক্ট হতো, শারীরিক শিক্ষা পর্যন্ত একদম হতো, তো গুরুত্ব সহকারে। শারীরিক স্যার শিক্ষা হয়। আমাদের লাস্ট ইয়ার হয়েছিল, হুম। এবছর হয়েছে। হুম। ও, তার মানে তোমাদের এইসব সাবজেক্টে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা। তা আমাদের তো শুধু 5টা বিষয় হয়, এগুলো বৃত্তি পরীক্ষা হবে সেগুলো। ও আচ্ছা আচ্ছা, যেগুলোই বৃত্তি পরীক্ষা সেগুলো 5টা বলতে কিন্তু এখানে তোমার বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট সেকেন্ড, তাই না? জি গণিত, ওগুলো। হ্যাঁ গণিত, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তার মানে কটা হচ্ছে? 7টা, তাই না? জি এই, স্যার। হ্যাঁ, মেন মেন বিষয়গুলো। আচ্ছা, ইসলাম শিক্ষা কি হয় না? ইসলাম না শিক্ষা হয় না? স্যার, হ্যাঁ হ্যাঁ। ক্লাস স্যার হয়, হয়। কারণ স্যার আমাদের বৃত্তি পরীক্ষার প্রিপারেশন চলছে তো তার জন্য। বুঝতে পারছি। এই জন্য শুধু স্পেসিফিক ভাবে এগুলো করেছে। তবে ইসলাম শিক্ষাটা রাখা উচিত ছিল বৃত্তি পরীক্ষার মধ্যে, আমি মনে করি। হ্যাঁ, যাক। আমাদের স্যার ক্লাসের রুটিন না স্যার, ইসলাম সেখানে শিক্ষা বা ধর্ম, হ্যাঁ। স্বাস্থ্য আছে, স্যার আমরা তো তারপরে ইসলাম কৃষি আছে, শিক্ষা, কিন্তু ক্লাস হয় না, স্যার আসে না। হুম হুম। স্যার আমরা ওগুলো তো কি? 40 মিনিট ইসলামিক 40 মিনিট ইংলিশ, থাকা যায়। তোমাদের স্কুলে আসলে সবকিছু ঢেলে সাজাতে হবে। আচ্ছা, দেখা যাক স্যার সামনে আমাদের সরকার কি স্কুলটা তো করে। ইসলামিক, আর হ্যাঁ। ইসলাম কি নিবে ক্লাস? তো হয়, ইসলামিক হলেও কি ইসলাম শিক্ষা হয়? জি স্যার হয়। হয়, তাহলে ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দেখো তো, জনসংখ্যা এবং জনসম্পদের সম্পর্ক, তার মানে আমাদের পুরো যে, আমরা কিসের কথা বলছিলাম, যে কারিগরি শিক্ষার কথা বলছিলাম, তাই না? যে কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত করা হয়, তার মানে যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করতে পারি, কিংবা হচ্ছে কোনো প্রোডাকশন মূলক কাজে ব্যবহার করতে পারি, তাই না? এই ধরনের শিক্ষা, যেমন কি হতে পারে, কারেন্ট, বিভিন্ন বিদ্যুতের কাজ, তাই না? কারেন্ট মিস্ত্রি বলে আমরা গ্রাম্য ভাষায়। তারপরে তোমার মনে করো পানির লাইনের কাজ, এই কোনো কাজই কিন্তু ছোট না। তারপরে তোমার আহ এনিথিং এনিথিং, মানে তোমার হচ্ছে আয় রোজগারমূলক কাজ, বা প্রোডাকশন রিলেটেড কাজ, যে কোনো কিছু প্রডিউস করছো কিভাবে। তো এই ধরনের শিক্ষায় যদি শিক্ষিত করা যেতে পারে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণ একটা দেশের বিশাল একটা এসেট হয়ে উঠবে। সেক্ষেত্রে বলতো, আহ ধনী হলে কোন দেশ ধনী হবে? বাংলাদেশ নাকি তোমার ইউএসএ? যদি বাংলাদেশ প্রত্যেকটা, বাংলাদেশ। তাহলে কিন্তু আবার বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ধনী মানুষ কাজ হইতে পারে। করে। যদি প্রত্যেকটা মানুষ কাজ করে, যদি প্রত্যেকটা মানুষ একটা দেশের জন্য অ্যাসেট হয়, তাই না? তাহলে কিন্তু তোমার বাংলাদেশ ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার থেকে কি হবে? অনেক ধনী হয়ে ধনী। যাবে, অনেক ধনী হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু এইটা করাই কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সে প্রত্যেকটা মানুষকে সম্পদে রূপান্তর করা। তবে চায়নায় কিন্তু তারা পারছে, বুঝতে পারছো? চায়নায় কিন্তু তারা পারছে, এবং এই কারণেই তোমার 10,000 টাকার জিনিস চায়নাতে 100 টাকায় এক্স্যাক্টলি কপি বানিয়ে দিয়ে দিতে পারে, তাই না? জি স্যার, স্যার আমার একটা হুম, প্রশ্ন স্যার, গেমিং হুম। নিয়ে কোনো সাবজেক্ট নাই কেন? গেমিং করেও তো স্যার অনেক টাকা কামানো ওদের যায়। ওদের হচ্ছে তোমার প্রত্যেকটা মানুষ শিক্ষিত, শিক্ষিত বলতে সেরকম শিক্ষিত না যে এই শিক্ষা কোনো কাজে লাগবে না। তারা হচ্ছে প্রোডাকশন মূলক কাজ, কিংবা হচ্ছে আহ তোমার আম- কোনো কিছু, যেমন চাষাবাস হতে পারে, তাই না? বিভিন্ন ধরনের শিল্প হতে পারে, বা অনেক ডেভেলপ। কিছুর সাথে কিন্তু হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য যা যা আছে সব কিন্তু তারা পারে, সবকিছুতেই এক্সপার্ট, বিভিন্ন কিছুতে এক্সপার্ট। তো আমাদের দেশে এমন কি হবে, বা হওয়া যদি সম্ভব হয় কখনো, তাহলে কিন্তু
আমাদের দেশ বিশ্বের অন্যতম একটা ধনী বা একটা শক্তিশালী ধনী দেশ দেশ হবে। হওয়া সম্ভব। তবে বাংলাদেশের মানুষের স্বভাব কিন্তু সেরকম না। বাংলাদেশের মানুষ কি চায় জানো? এরা চায় হচ্ছে শুয়ে বসে থেকে যেন আমার টাকা আসে। আমার জন্য টাকা আসবে, আমি কোনো কষ্ট করব না। এরকম মন মানসিকতা হচ্ছে আমাদের দেশের মানুষের। তাই না? আমাদের দেশের মানুষ চায় যে ইয়েস স্যার। হ্যাঁ, ওদেরকে বলবা যে কিছু না করে মোবাইলে টাকা ইনকাম করার জন্য। সাথে, সাথে ওরা আ দৌড়ায় যে ওখানে ভিড় জমাবে। যেটা অসম্ভব। কিন্তু ওই যে বাংলাদেশের মানুষ চায় যে কোনো কিছুই করব না। না করেই যেন টাকা ইনকাম করতে পারি। এরকম দেখে ওরা হচ্ছে হাজার, হাজার টাকা লাখ, লাখ টাকা আ দিয়ে ওখানে বাঁশ খেয়ে বসে থাকে। হ্যাঁ? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই কারণে আম এইটা খুবই টাফ। বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাটা খুবই টাফ। কারণ মানুষের স্বভাব আল্টিমেটলি বদলানো অনেক টাফ। আচ্ছা, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল কিভাবে রূপান্তর করা যায়? দেখো, চীন, এই যে চীনের কথা কিন্তু এখানে ১ম এ বলছে। বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার বড় উদাহরণ। তাই না? তোমরা একটু চীন নিয়ে পড়াশোনা করবা। আ চীনে কেমন কি করে কি হয় একটু ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা যে চীনটা আসলে কেমন। ওকে। ভারত আর শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কাও কিন্তু অনেকটা সফলতা হয়েছে। ভারতে কিন্তু অলি-গলিতে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝছো? তথ্য প্রযুক্তিতে ভারত অনেক এগিয়ে কিন্তু তথ্য প্রযুক্তিতে ভারত। বা হচ্ছে entrepreneurship বলো, উদ্যোক্তা, তাই না? সবকিছুতে কিন্তু ভারত বেশ এগিয়ে আছে। আম তবে আল্টিমেটলি ভারতের অবস্থা বাংলাদেশের থেকে করুণ অনেক ক্ষেত্রে। যেহেতু জনসংখ্যা অনেক হিউজ, অনেক বেশি। তাই না? তবে আয়তনও যেমন বেশি, জনসংখ্যাও ঠিক সেরকমই বেশি। কত কোটি বলো তো ভারতের জনসংখ্যা? 140 কোটি। 131। ১৩০ কোটির বেশি। 30 কোটির তাই না? বেশি। হ্যাঁ, ১৩০ কোটির বেশি হচ্ছে ভারতের জনসংখ্যা। তো ভারতে মূলত মানে যারা আছে সবার কি বলবো? বাংলাদেশের মতোই আরকি। বলার কিছু নেই, নো কমেন্টস। বাংলাদেশের মতো পাকিস্তানেরও সেম অবস্থা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটা আল্টিমেটলি যে একই ছিল সে আর বলা যায়। হ্যাঁ, বাকি 70 কোটি সারা বিশ্বে। হুম। সারা বিশ্বে বলছি যে, সারা বিশ্বে কি বাকি 70 কোটি? সারা বিশ্বের জনসংখ্যা কত বলো তো? 200। প্রায় 900 কোটি। প্রায় 900 কোটি। 800 থেকে ৮০০ 900 কোটির বেশি, তাই না? ৮০০ কোটির বেশি। জি স্যার। হুম। আচ্ছা, তারপরে ডিজিটাল বাংলাদেশে অনেক চেষ্টা করছে। বাংলাদেশেও কিন্তু এখন আ মোটামুটি ভাবে চেষ্টা করছে কিছু করার জন্য। আচ্ছা, আ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর কৌশল। এই প্রত্যেকটা কৌশল যেন একদম মুখস্থ হয়। তোমরা এই যে কৌশলটা, এই কৌশলটা এখন রেড পেন আছে বা যাই থাকুক সেইটা দিয়ে দাগাবা। একদম যেন পুরোটা একদম ১ম থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ হয়ে যায়। তবে মুখস্থ হওয়া কিন্তু কোনো ব্যাপার না। এতক্ষণ আমরা যেসব নিয়ে আলোচনা করলাম সেসবই। কি করতে হবে? আইসিটির অগ্রগতি দরকার আছে। তাই না? তারপরে বিভিন্ন ধরনের হাতের কাজ। যেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার আম কৃষি ভিত্তিক কাজগুলা করা। আমার আমার কাছে মনে হয় পার্সোনালি যে এবং আমারও এটা আল্টিমেট লক্ষ্য যে কৃষি নিয়ে কিছু একটা করা। অ্যা একদিক থেকে তোমার হচ্ছে কোম্পানি থেকে যত অ্যাসেট বা যত অর্থ আম আসবে সবই ইনভেস্ট করব কৃষিতে। কারণ আল্টিমেটলি তোমার কৃষি বলতে কিন্তু শুধু মাঠে ফসল না, বরং হচ্ছে আরো কি, ওই যে গবাদি পশু পালন-টালন নিয়ে সব আছে কিন্তু। তাই না? মৎস্য চাষ সবই কিন্তু কৃষির মধ্যে। তাই না? কৃষি শিক্ষা বইয়ে কি এসব আছে না? সবই আছে না? কৃষি শিক্ষা বইয়ে খালি মুখস্থ আর মুখস্থ এসব কি? মুখস্থ আর মুখস্থ। গরু মোটাতাজাকরণ পদ্ধতি, হ্যাঁ, বীজ তোলা তৈরির পদ্ধতি। তারপরে মাছ, মাছ চাষ আছে না? জি স্যার। মানে খালি পদ্ধতি কিভাবে হ্যাঁ, করতে হয়। শুধু পদ্ধতি, হ্যাঁ, শুধু পদ্ধতি আছে। তো এই তো, এই আরকি। কৃষি নিয়ে যদি কিছু করা হয় তাহলে কৃষির চাহিদা কিন্তু কখনোই কমবে না। কারণ মানুষ যত বেশি খাবারের চাহিদা কি তত বেশি। বেশ হ্যাঁ, মানুষ যত বেশি থাকবে তাদের খাবারের চাহিদাও ততদিন থাকবে।
যতদিন মানুষ থাকবে ততদিন খাবারের চাহিদা থাকবে, যতদিন মানুষ থাকবে ততদিন চিকিৎসার চাহিদা থাকবে। এজন্য তোমরা ডাক্তার হইতে পারো, তোমাদের কখনো ক্লায়েন্টের অভাব হবে না, তাই না? একজন ডাক্তারকে মাথা পিছু কতজনকে দেখতে হয়? 40-50 জনের বেশি পেশেন্ট দেখা লাগে জি স্যার। প্রত্যেক দিন। হ্যাঁ, মাঝে মাঝে হসপিটালে থাকি তো বুঝি যে এক এক দিনে কিন্তু এক একটা ডক্টর তোমার হচ্ছে অলমোস্ট 50-60টার বেশি রোগী দেখে গড়ে। হ্যাঁ, তাহলে তুমি একটু চিন্তা করো যে দিনে যদি 50-60টা করে দেখে এবং তুমি মনে করো ভিজিট নেয় যদি 1000 টাকা করে, তাহলে একদিনে কত কত ইনকাম বলো? 50,000। প্রচুর। 50,000 একদিনে ইনকাম, বুঝছো? জি তাহলে স্যার, তাহলে মাসে এক মাসে মাসে 15 কত? লাখ টাকা 15 লাখ টাকা। বুঝো তাইলে। শুক্র শনিবার বুঝো কিন্তু। 10টা মত থাকবে। হুম। তাইলে বুঝো। কতটা বড় লোক। হ্যাঁ, তো এই যে বললো রাতারাতি ধনী, রাতারাতি, কিন্তু এই যে রাতারাতি ধনী হওয়ার জন্য আঙ্গুর কত ফুলে রাত, কলা গাছ। এই অনেক যে কষ্ট রাতারাতি করতে ধনী হয়। হওয়ার জন্য, হ্যাঁ, সারা জীবন কত কষ্ট করতে হয় জানো? অনেক কষ্ট করতে হয়। জি স্যার, হ্যাঁ, এই যে শুনেছি স্যার কলেজে ওঠার পর থেকে স্যার দিনে 18 হ্যাঁ, ঘন্টা পড়তে হয়। হ্যাঁ, এই যে ফিরোজ বলে মাঝে মধ্যে যে কত চোখের জল শেষ কষ্ট। করে দিতে হয়, মাথার চুল শেষ করে দিতে হয়। স্যারের হ্যাঁ, মোবাইলের মাথার চুল চার্জ ঠিক নাই। করে। তো এই হচ্ছে অবস্থা। এই যে তোমরা বলো যে আমার মোবাইলে চার্জ নেই, আমার মোবাইলে চার্জ নেই, এখন আমার মোবাইলে সে সেম অবস্থা, দেখছো? আহ, জি স্যার। আচ্ছা, তো এইগুলা সবই মুখস্থ তাদের করতে মোবাইলে হবে। চার্জ করাবি। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার মানে তো বোঝো, কারিগরি শিক্ষা মানে কি ওই যে হাতে কলমে যেমন কাজ। আচ্ছা, তোমরা উদাহরণ দাও তো, এরকম কারিগরি বিভিন্ন কাজের উদাহরণ দাও তো। গার্মেন্টস শিল্প, শিল্প, গার্মেন্টস শিল্প, গুড, হিউজ চিত্রকলা। পরিমাণ। চিত্রকলা নিয়ে পড়ে আছে, হ্যাঁ। তারপরে চিত্রকলার কিন্তু অনেক ডিমান্ড, তাই না? বিভিন্ন বিল্ডিং টিল্ডিং বললো বা বিভিন্ন জায়গায় ডিজাইন, কিন্তু এই যে চিত্রকলার কথা তুমি বললে, এটা ডিজিটালি এটাকে আমরা কি বলি বলো তো? গ্রাফিক ডিজাইনার। ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক ফটোগ্রাফি। ডিজাইন। ফটোগ্রাফি আলাদা সেক্টর। ও, গ্রাফিক ডিজাইনার তো স্যার প্রচুর কামাই। প্রচুর কামাই বলে কথা না, আহ, সেটা মানে যারা কামায় তারা কামায়, ক্লায়েন্ট থাকলে ক্লায়েন্ট থাকলে কামায়, কিন্তু ক্লায়েন্ট না থাকলে। তবে এখন এআই এমন যাই ভাবে হোক কিন্তু গেছে। হ্যাঁ, এআই কিন্তু এমন ভাবে চলে আসছে যে ডিজাইনারের থেকে ভালো ডিজাইন কিন্তু করে দিতে পারছে। তার মানে যারা জি নতুন স্যার। নতুন করে গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছে, তাদের কিন্তু এই স্কোপটা প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ নতুন ডিজাইনারদের থেকে অনেক ভালো ডিজাইন কিন্তু তৈরি করে ফেলতে পারছে আর কি এআই তেই। তো মনে করো যাদের ইভিনিং এআই দিয়ে এখন 3 যাদের মিনিটের উপরে গান বানানো যায়। যাদের হচ্ছে তোমার 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা আছে, তারা একরকম টিকে আছে বা থাকবে, কিন্তু যারা নতুন 5 থেকে 10 না 4-5 বছর যাদের অভিজ্ঞতা, তাদেরকে কিন্তু রিপ্লেস করে দিতে পারে। তারপর মনে করো ভিডিও এডিটর হইতে পারে, তাই না? ভিডিও এডিটর বলতে তোমার হচ্ছে যারা ভিডিও, এখন কিন্তু যেহেতু অনলাইনের যুগ, সব সোশ্যাল মিডিয়া, তাই না? তোমার বিজ্ঞাপন দেখানো সোশ্যাল মিডিয়াতে, বিজ্ঞাপন তো জি স্যার। দরকার। হ্যাঁ, যে কোনো ডিজিটাল বিজনেসের মার্কেটিং। জন্য। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, রাইট। তো তোমার হচ্ছে যে কোনো ব্যবসার জন্য, যে কোনো বিজনেসের জন্য অনলাইনের বিকল্প কি আর আছে? নাই কিন্তু, তাই না? না। না, কারণ কারণ কি, কারণ হচ্ছে এক সময় তোমরা বিজ্ঞাপন কিসে দেখছো? খবরের কাগজে দেখছো? খবরের কাগজ। হ্যাঁ, টিভিতে দেখছো না? হ্যাঁ। ইয়েস স্যার। তারপরে তোমার বিভিন্ন ধরনের বিল বোর্ডে, রেডিওতে শুনছো কি? ইয়েস রেডিও স্যার। তো অনেকে শোনো জি না। স্যার শুনেছি, না স্যার, ও, রেডিও শুনি নাই। রেডিওতে শুনছো কিছু নেই। না, রেডিও শুনেছো, অনেকে দেখেওছি শুনছো। তাও। বাহ, রেডিও খুব একটা পুরাতনও না যে তোমরা দেখবা না, সবারই দেখার কথা কিন্তু। তো তো যাই হোক, আহ, কিন্তু আমাদের বাড়িতে টেপ রেকর্ডার ছিল। এখনো এখনো কিন্তু তোমার ওইগুলাতে বিজ্ঞাপন দেওয়া চলে ঠিকই, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু বিজ্ঞাপন দেওয়া চলে কিসে? এই অনলাইনে, তাই না? শুনি। অনলাইন। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু আরো বেশি পরিমাণে বিজ্ঞাপন চলে। তো এটাকে বলে ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এই যে ডিজিটাল মার্কেটিং এর জন্য তোমার দরকার হবে কি, গ্রাফিক্স ডিজাইনার দরকার হবে, ভিডিও এডিটর দরকার হবে, তাই না? ডিজিটাল মার্কেটার দরকার হবে,
ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তাই না? এগুলোর কিন্তু দরকার হবে। তো এই যে Yes, sir. কারিগরি শিক্ষা বলতে কিন্তু তোমাকে এই বিষয়গুলোতেও দক্ষ হইতে হবে। আলটিমেটলি সবকিছু কিন্তু বিজনেসের উপরে চলে। এই যে দেশের সরকার টরকার এইসব কিন্তু কিছুই না। তোমার যদি একটা দেশে বিজনেস না থাকে তাহলে সরকার ইনকাম করবে কোত্থেকে? সরকারের কিন্তু আসলে আলটিমেটলি কোনো ক্ষমতা নেই, মানে সব ক্ষমতা কিন্তু তোমার সবকিছু নিয়ন্ত্রণ বা ক্ষমতা বিজনেস, বড় বড় বিজনেসের কাছে। তো এমনি বাইরে থেকে মনে হয় যে সরকার সব হয়তো নিয়ন্ত্রণ করছে, কিন্তু সবকিছুর আড়ালে কিন্তু বিজনেস আছে, সবকিছুর আড়ালে। Yes, sir. সর- এটা বাংলাদেশের সরকার সবচেয়ে বড় অবনতির সরকাররাও কাজ। কিন্তু বিজনেস নেই। ম্যানেজমেন্ট সিস্টেম খুব খারাপ, এতটা খারাপ ম্যানেজমেন্ট সিস্টেম। কিসের ম্যানেজমেন্ট সিস্টেম? মানে স্যার বাংলাদেশে স্যার ট্যাক্স নেওয়া হয়, এই ট্যাক্স কোনো কাজে লাগে দেখছেন আপনি? অন্য দেশে ট্যাক্স নিয়ে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া হয় তাদের, আর আমাদের এখানে স্যার জীবনের কোনো নিরাপত্তা আছে? এমন বলে আর কি হবে? কিছু হবে না। মানে সরকার হয় জিনিসটা আসলে কি, সরকার জিনিসটা বা গণতন্ত্র জিনিসটা এগুলো কিন্তু তোমরা একটু স্টাডি করে বুঝবে যে এগুলো আসলে খুব ভালো একটা জিনিস, যেগুলো মানুষের দ্বারাই তৈরি, কিন্তু একদম খাওয়া খাওয়া পারপাসে চলেছে। আর বাংলাদেশের মানুষ যারা রাজনীতি করে, মানে রাজনীতি বাংলাদেশে আলটিমেটলি কোনো উপকারেই কিন্তু আসে না। যাই হোক, ওইদিকে আমরা যাবো না। স্যার টপিকটা দয়া করে বাদ দেওয়া যায় না? হ্যাঁ, এই জন্য তো বলছি যে ওইদিকে আর যাবো না। দেখো, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর বৃত্তির ব্যবস্থা করে মেধাবী শিক্ষার্থীদের উন্নত ও প্রযুক্তি নির্ভর দেশে প্রেরণ। আচ্ছা, অনেক মানুষ কিন্তু বিদেশে চলে যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। তোমার হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বা যে কোনো ইয়ে করে হোক, স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কিছু লাইন আছে, দেখবে এখানে যে তোমার কিন্তু দাগানো আছে, মানে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখবা, কারণ দাগানো লাইনগুলোই আমরা এখানে তুলে রাখছি, মানে যেগুলা খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ইম্পর্টেন্স বুঝতে নাও পারো, এই জন্য কিন্তু এটা করা। আচ্ছা, ইন্টারেক্টিভ নোটে এখানেও তোমরা দেখো অল্প সময়ের মধ্যে সব বুঝে যাবে ইনশাল্লাহ। আর এখানে কিন্তু সাথে সাথে ইয়েও আছে, তোমার হচ্ছে এমসিকিউ আছে, অর্থাৎ তুমি যে পড়েছো, পড়ে কতটুকু বুঝেছো ওইটা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবা। ঠিক আছে? তো তোমরা এই অধ্যায়টা খুবই ভালো করে পড়বা, আর যারা এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারোনি তারা পরীক্ষাটা দিয়ে নিবা দ্রুত, 9টার ভেতরেই দিবা, হ্যাঁ? দ্রুত দিয়ে নিবা। ওকে স্যার, একদম পরীক্ষা দেওয়া শেষ। হ্যাঁ, পরীক্ষা কোন বেশিরভাগেরই বইতে সব স্যার? কিন্তু দেয়া শেষ। এই যে তোমার কোন পরীক্ষা? বাংলাদেশের বিশ্ব পরিচয়, একাদশ অধ্যায়। অধ্যায় 11। হ্যাঁ, অধ্যায় 11 11। অধ্যায়। হ্যাঁ, আচ্ছা। অধ্যায় 11। আচ্ছা, তো যাই হোক, তোমরা তাহলে ওইটা পরীক্ষা দিয়ে নিবা। পরীক্ষা অলরেডি কিন্তু অ্যাপের ভেতরে যেখানে দেখাই দিচ্ছে ওখানে আছে। আগামীকাল এই অধ্যায়ের উপর থেকে এক্সাম পাবলিশ হবে। সো ইনশাল্লাহ ওই এক্সামটাতেও তোমরা ভালো করবা, এবং সেভাবে তোমরা আজকে পড়ো যেন কালকের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। তো আমরা এখন থেকে পরীক্ষাটা কেমন নেবে বুঝছো? এখন হচ্ছে আম, অল্প সময় দেবো, যেমন আজকে বললাম যে 7:30 থেকে পরীক্ষা, আর 7টা থেকে 7:30টার মধ্যে পরীক্ষাটা দিয়ে নেওয়ার জন্য। ঠিক এইভাবে আমরা 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা নিয়ে তারপর যখন ক্লাসে উপস্থিত হব তখনই রেজাল্টটা ঘোষণা করে দেব। এখন থেকে এইভাবে পরীক্ষা নিলে মনে হয় ভালো হয়, পুরো 24 ঘন্টা সময় না দিয়ে আমরা আধা ঘন্টা সময় দিব। বুঝতে পারছো আমার কথা? এইভাবে স্যার নিলে। আজকের রেজাল্টটা কোত্থেকে দেখবো? হ্যাঁ, আজকের কুইজ। আজকের এক্সামের রেজাল্টটা? আচ্ছা, এক্সামের রেজাল্ট আমি পাবলিশ করে দিবানে। গত দিন কেন দেওয়া হয়নি জানো? কারণ হচ্ছে ওইখানে একটা লিংকের জন্য আলাদা একটা কুইজ ছিল, আর হচ্ছে আহ, তোমার হচ্ছে অ্যাপের মধ্যে আলাদা একটা কুইজ ছিল, এই জন্য মিসম্যাচ হয়ে গেছে। আবার ইংলিশ ভার্সনদের জন্য আলাদা এক্সাম, এই জন্য একটু মিসম্যাচ হয়ে গেছে। কিন্তু এখন ও থেকে এটা ফিক্স আচ্ছা। করা হয়েছে, এখন একটাই, সবার জন্য একটাই। আর তোমরা ইংলিশ ভার্সনেরটাও দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর ইংলিশ ভার্সনে যারা আছে তারাও কিন্তু বাংলা ভার্সনেরটা দিবা। এভাবে করলে তোমার কিন্তু মানে মনে থাকার বা নিজেকে যাচাই করার যে বিষয়টা, সেটা কিন্তু আরো বেশি এনহ্যান্স হবে, ভালো হবে। আচ্ছা, যাই হোক।